আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমরা পড়ব উচ্চারণের পর্ব ২। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম বাংলা এইচএসসির বাংলা যে সেটাকে হচ্ছে ৬টা ভাগে ভাগ করা হচ্ছে। আমাদের এসএসসিতে যে ৩০টা এমসিকিউ ছিল সেই এমসিকিউগুলোকে প্রত্যেকটা ৫ মার্ক করে এবং প্রত্যেকটা ৫ মার্কে ক এবং খ অপশান দিতে থাকে। এই অপশানের মধ্যে আমার যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে, যে কোনো একটা আমাকে লিখতে হচ্ছে। উচ্চারণের ক্ষেত্রে কতে থাকে প্রশ্ন, যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। এখানে আমরা ৫টা প্রশ্ন পড়ব। আমরা শুধুমাত্র ৫টা প্রশ্ন পড়ব এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি এই ৫টা প্রশ্নের বাহিরে একটা প্রশ্ন কখনো আসবে না। যদি কোনোভাবে এর বাহিরে চলে আসে সেটা হচ্ছে যে ভাগ্য খারাপ। গত ইয়ার কোয়েশ্চেনগুলো যদি তুমি বিবেচনা করো 95% ক্ষেত্রে তুমি বলতে পারবা এগুলা থেকে আসছে। কিন্তু আমরা প্রথম ক্লাসে বলেছিলাম একটা কথা যে আমরা কখনো এইসব প্রশ্নের দিকে যাব না। আমরা সবসময় চেষ্টা করব শব্দ থেকে উচ্চারণ লেখার ক্ষেত্রে। আমরা সবসময় চেষ্টা করব, আবারও বলছি, শব্দ থেকে উচ্চারণ লেখার ক্ষেত্রে। যখন আমি শব্দ থেকে উচ্চারণ লেখার ক্ষেত্রে চেষ্টা করব বা ওইদিকে মনোযোগ দিব, তখন আমার কাছে এগুলো কম গুরুত্বপূর্ণ মনে হয়, তখন আমার কাছে এগুলো ভালো লাগবে না। কেন আমি বলি, আমি শব্দের মধ্যে ৮টা শব্দ থাকে। যদি আমি যদি একটা স্লাইড দেখাই, আচ্ছা এখানে আমার দেওয়া নাই, ছিল আমার কাছে। আচ্ছা আমরা এটা কথা বলি। সেটা হচ্ছে যে প্রত্যেকটা বোর্ড প্রশ্নে খ অপশানে, অর্থাৎ উচ্চারণের খ অপশানে থাকে ৮টা শব্দ দেওয়া থাকে। সেখান থেকে আমাকে ৫টা শব্দের উচ্চারণ লিখতে হয়। ৮টা দেওয়া থাকে, সেখান থেকে আমাকে কয়টা শব্দের উচ্চারণ লিখতে হয়? শুধুমাত্র ৫টা শব্দ। আমি মাত্র ৫টা শব্দের উচ্চারণ লিখে, যেমন অভিধান, এই বানানটা দেওয়া থাকে, এদের উচ্চারণ লিখতে হয়। এদের উচ্চারণ হচ্ছে অভিধান। তাহলে কি হচ্ছে, মাত্র সহজে আমি ৫টা শব্দের উচ্চারণ লিখে ৫-এ ৫ পাচ্ছি। কত পাচ্ছি? ৫-এ বরাবর ৫ পাচ্ছি। আর প্রশ্ন লিখে, অর্থাৎ ক অপশানে যেটা থাকবে সেটা লিখে যদি আমাকে ৫-এ ৫ পেতে হয়, তাহলে আমাকে এখান থেকে শুরু করে একদম অতদূর, মানে একটা বড় অংশ লিখতে হচ্ছে। এর পেছনে আমার সময় যাচ্ছে কমপক্ষে ১০ মিনিট বা ১০ মিনিট এর কাছাকাছি, এই ধরনের সময় যাচ্ছে। কিন্তু ৫টা শব্দ থেকে ৫টা উচ্চারণ লিখতে আমার সর্বোচ্চ সময় যাবে ২ মিনিট। তাহলে আমার এখানে বাসছে ৮ মিনিট আমার বেঁচে যাচ্ছে। এটাও মেন ফ্যাক্ট না। মেন ফ্যাক্ট হচ্ছে এই ক্ষেত্রে, প্রশ্নের ক্ষেত্রে স্যার চাইলে তোমাকে ৫-এ ৪ দিতে পারে। তুমি কি একদম সুন্দরভাবে লিখছো, তুমি সব কিছু গুছিয়ে লিখছো, তারপরেও স্যারের মনের উপর, যদিও বলছি স্যারের মনের উপর, কিন্তু যদি তুমি আসলে পারফেক্টলি লিখো স্যার নাম্বার দিবে। যদি কোনো কারণে স্যারের মন খারাপ থাকে, স্যারের পরিবারের বইয়ের সাথে ঝগড়া হয়, সেটাকে আমরা সাধারণভাবে বলে থাকি বইয়ের সাথে ঝগড়া হয়, বা যে কোনোভাবে স্যার এখানে নাম্বার কমানোর একটা সুযোগ থাকছে স্যারের কাছে, ওই একটা সুযোগ স্যারের কাছে থাকছে। কিন্তু শব্দের ক্ষেত্রে ওই সুযোগ স্যারের কাছে কখনোই থাকবে না। তাই আমরা সবসময় শব্দের ক্ষেত্রে ওই জিনিসটা চেষ্টা করব। সেক্ষেত্রে তোমরা যারা উচ্চারণের পর্ব ১ অর্থাৎ ক্লাস ১ নাম্বার উচ্চারণ ১ ক্লাস করনি, তোমরা অবশ্যই আগে উচ্চারণ ১ করে আসবা, তারপর উচ্চারণ ২ আসবা। এর পরবর্তী তোমাদের এইচএসসি পরীক্ষার আগ করে আমরা হচ্ছে উচ্চারণের উপর বোর্ড কোয়েশ্চেন সলভিং ক্লাস করাবো প্রত্যেকটা বোর্ড নিয়ে। অর্থাৎ ২০২৫-এর বা ২৬-এর, যদি ২৭-এর জন্য করি তাহলে ২৬-এর বোর্ডগুলো নিয়ে কাজ করব, আর যদি ২৬-এর জন্য করা হয় ২৫-এর বোর্ডগুলো নিয়ে কাজ করব। যেটা আমরা খুব শীঘ্রই কাজ করা শুরু করছি ইনশাআল্লাহ। আচ্ছা, উচ্চারণে এখন এই যে প্রথম প্রশ্নটা, প্রশ্ন ১, কয়টা বোর্ড আসছে আমরা দেখি। ১, ২, এই যশোর আবার ২ বার আসছে, এখানে নাম পড়ে নাই, এটা কোনো একটা বোর্ড হবে। এখানে একবার, এখানে একবার, এখানে একবার, একটা হিউজ পরিমাণ সংখ্যা এই প্রশ্ন বোর্ড প্রশ্নে আসছে। এই প্রশ্নের মজার দিক একটা আছে, সেটা হচ্ছে এখানে কি বলা হচ্ছে উচ্চারণ রীতি কাকে বলে। তাহলে তুমি এই প্রশ্নের জন্য তুমি শুধু উচ্চারণ রীতি কাকে বলে এই শব্দ, অর্থাৎ এই প্রশ্নের উত্তর যদি তুমি শিখে থাকো, তাহলে উচ্চারণের এই প্রশ্নের আনসার তুমি করতে পারবা। কেন দেখো, তুমি এখানে লিখছে বাংলা উচ্চারণের 5টি নিয়ম লিখো। কি বলছে? বাংলা উচ্চারণের 5টি নিয়ম লিখো। কয়টি নিয়ম? 5টি নিয়ম। আমাকে তাহলে 5 মার্কের জন্য 5টা নিয়ম লিখতে হচ্ছে। এখন মজার বিষয়, আমি পরের স্লাইডে যাই। আচ্ছা এখানে যাই। এখানে বলছে উদাহরণসহ অধ্বনি উচ্চারণের নিয়ম লিখো বা অধ্বনি সংবৃদ্ধি উচ্চারণের 5টি নিয়ম লিখো। 5টি নিয়ম লিখতে বলছে। আমি যদি অধ্বনি উচ্চারণের নিয়ম, এটা তো আমাকে শিখতে হবে। তুমি দেখো এটা কতবার বোর্ডে আসছে। এখান থেকে যদি তুমি শুরু করো, আমি জাস্ট 3 লাইন হয়ে যাচ্ছে কি, বা 2 লাইন ক্রস করে ফেলছে, শুধুমাত্র বোর্ড প্রশ্ন। আরও থাকবে, আরও হয়তো থাকবে, আমার এখানে মিসিং পড়ছে, এরকমও থাকবে। আচ্ছা আমি কালার চেঞ্জ করি, যেহেতু হলুদ আছে এখানে। তাহলে
আমি যদি অধ্বনির উচ্চারণের 5টি নিয়ম শিখে ফেলি, তাহলে আমি কি এখানে যে প্রশ্ন আছে সেটা বাংলা উচ্চারণের 5টি নিয়ম লিখতে পারবো না? পারবো, কারণ অধ্বনির উচ্চারণের যে নিয়ম সেগুলো বাংলা উচ্চারণের নিয়মের মধ্যে পড়ে। এছাড়া আরও দেখি, আমি যদি এখানে এটা ছিল কি অধ্বনির সংবৃত, আচ্ছা অধ্বনির সংবৃত, এরপরে স্লাইডে আমরা দেখছি অধ্বনির বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ। এরপরে স্লাইডে আমরা যদি দেখি এর উচ্চারণের 5টি নিয়ম, এর স্বরধ্বনি। তাহলে এই ক্ষেত্রে আমাকে বলো, এ ধ্বনি যে উচ্চারণের 5টি নিয়ম সেগুলো কি এর মধ্যে পড়ছে না, মানে উচ্চারণ নীতির মধ্যে পড়ছে না? অবশ্যই পড়ছে। তাহলে উচ্চারণ নীতির বা বাংলা উচ্চারণের 5টি নিয়ম যদি তুমি বলো, এগুলো যে কোনো একটা লিখে দিলে হবে। আমাদেরকে এ অ এর দুইটা যেগুলো আছে সংবৃত এবং বিবৃত, তিনটাই খুব 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 ইম্পর্টেন্টলি পড়তে হবে। এই তিনটা থেকে পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা 80%। শুধু আমার এখানে প্রশ্ন 2, 3 এবং 4, শুধুমাত্র প্রশ্ন 2, 3 এবং 4 থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বোর্ড পরীক্ষায় 80%। এর মানে তিনটা যদি প্রশ্ন পড়ো তুমি, তাহলে 80% নিশ্চিত যে তুমি এখানে কমন পাবা, এই ধরনের একটা বিষয়। তাহলে আমি যখন এগুলো পড়বো, এই তিনটা তো আমাকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। তাহলে আমার 1 নাম্বার কি পড়তে হবে? কখনোই পড়তে হবে না, কারণ 1 নাম্বার এই তিনটা থেকে যে কোনো আমার 5টা লিখে দিলে হচ্ছে 1 নাম্বার। তাহলে আমার এই 1 নাম্বার যেটা সেটা হচ্ছে আমার শেষ। এখন 2 নাম্বারে আসি। 2 নাম্বার থেকে আমরা একদম আচ্ছা অধ্বনি, এই জিনিসটা নিয়ে বলি, অধ্বনির উচ্চারণের নিয়ম। অধ্বনির উচ্চারণ হচ্ছে 2 প্রকার, সংবৃত আর হচ্ছে বিবৃত। এখন এর মধ্যে সংবৃত হচ্ছে যে আমাদের যে অ এর উচ্চারণ যখন পরিবর্তন হয়ে যাচ্ছে, আর বিবৃত মানে অ এর উচ্চারণ যখন স্বাভাবিক থাকছে। স্বাভাবিক থাকছে, আর এখানে হচ্ছে অ এর উচ্চারণ পরিবর্তন হচ্ছে। কি হচ্ছে? পরিবর্তন। অ এর পরিবর্তন হয়ে কিসের মতো হচ্ছে? অ এর পরিবর্তন হয়ে সংবৃত আর পরিবর্তন হয়ে এটা কি হচ্ছে? ও এর মতো হচ্ছে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, একদম সবচেয়ে কমন উদাহরণ, আমরা কি এটাকে অভিধান বলি? আমরা কি অ দিয়ে বলি, অ দিয়ে উচ্চারণ করি? কখনোই আমরা অ দিয়ে উচ্চারণ করছি, আমরা কি বলছি? অভিধান। কি বলছি? অভিধান। তাহলে উচ্চারণ কি হচ্ছে? ও দিয়ে হচ্ছে। উচ্চারণ কি হচ্ছে? ও দিয়ে হচ্ছে, অভিধান। তাহলে অ এর উচ্চারণ এখানে অ এর মতো না হয়ে ও এর মতো হচ্ছে। অভিধান কখনো আমরা বলি না, আমরা বলি অভিধান। তাহলে অ এর উচ্চারণ এখানে পরিবর্তন হয়ে ও হয়ে গেছে, সে কারণে আমরা কি বলবো? অ এর সংবৃত উচ্চারণ বা অ এর পরিবর্তিত উচ্চারণ। আর বিবৃত উচ্চারণ স্বাভাবিক উচ্চারণ। অহরহ উদাহরণ আছে। আমরা এই সংবৃত যদি আরও একটা দেখি, কমন উদাহরণ, আমরা যদি অতি বলি, অতি বলি না, আমরা কি বলি? অতি। অতি বলি না, আমরা কি বলি? অতি। এগুলো হচ্ছে অ এর উচ্চারণ আমাদের ভাগ। আমরা পরের স্লাইডে চলে যাই। তাহলে আমরা এখানে দেখছি কি অ এর সংবৃত। সংবৃত মানে কি? আমরা এতক্ষণ কথা বলেছি সংবৃত মানে হচ্ছে স্বাভাবিক, দুঃখিত, সংবৃত মানে হচ্ছে যে ও এর মতো, বিবৃত মানে স্বাভাবিক। তাহলে সংবৃত মানে ও এর মতো, যেটা হচ্ছে পরিবর্তিত রূপ। এখানে আমরা এক থেকে শুরু করি। কি বলছে এখানে? জফলা একটা পড়ে, আদ্য অয়, এখানে যতগুলো চিহ্ন এরকম দেখবো এগুলোর জায়গায় হচ্ছে জফলা হবে। এখানে জফলা একটু মিস্টেক হয়েছে। আদ্য, আদ্য শব্দের অর্থ কি? আদ্য শব্দের অর্থ হচ্ছে প্রথমে। আদ্য শব্দের অর্থ কি? প্রথমে। এর মানে হচ্ছে প্রথমে যদি অ থাকে, এরপরে এই দুটো যুক্ত বর্ণ, এটাকে ভাঙলে আমরা কি পাবো? ক যোগ মূর্ধন্য ষ। ভাঙলে কি পাচ্ছি আমরা? বর্গীয় জ যোগ নিয়। তাহলে এই দুইটা যুক্ত বর্ণ যদি থাকে, এবং সেক্ষেত্রে অ এর উচ্চারণ কেমন হবে? ও এর মতো হবে। তাহলে প্রথমে আমাকে বলছে অ প্রথমে থাকতে হবে। কি করতে হবে? অকে প্রথমে থাকতে হবে, অর্থাৎ আদ্য অ। এরপরে এই দুইটা যুক্ত বর্ণ থাকতে হবে। যে কোনো একটা যদি থাকে তাহলে আমার অ এর উচ্চারণ ও এর মতো হচ্ছে। তাহলে অ এর উচ্চারণ ও এর মতো হচ্ছে মানে কি? অ এর উচ্চারণ সংবৃত হচ্ছে। কি হচ্ছে? সংবৃত। এখন তুমি বলতে পারো, স্যার এখানে অ কোথায়? অ কোথায়? আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের উপর নির্ভরশীল। এখন কোন স্বরবর্ণ? অ। যেমন আমরা যদি দকে ভেঙে লিখি তাহলে হবে দ হসন্ত যোগ অ। এর মানে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের মধ্যে একটা অ লুকায়িত আছে। প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের মধ্যে একটা অ লুকায়িত আছে। আমরা কিভাবে বুঝবো? আমরা যখন উচ্চারণ করবো, দেখুন দ, অ উচ্চারিত হচ্ছে না, দ অ উচ্চারিত হচ্ছে না, এর মানে এখানে অ লুকায়িতভাবে বা উজ্জ্বল হিসাবে আছে। আমরা হয়তো দেখছি না, কিন্তু যখন আমরা সেটাকে হসন্ত দিয়ে ভেঙে লিখব, আমরা সেটাকে ধ্বনি আকারে লিখব, তখন আমরা কিন্তু অ লিখতে হবে। অছাড়া অন্য যে কোনো বর্ণ দেখি, যেমন ক, খ,
গ, ঘ, চ, প্রত্যেকটার মধ্যে আমার কি আছে? অ উজ্জ্ব আকারে আছে। তাহলে এই দ এর মধ্যে আমার কি আছে? একটি অ আছে। তাহলে আদ্য অ, মানে প্রথমে হচ্ছে অ আছে, প্রথমে অ আছে না, এরপরে যুক্ত বর্ণ আছে, তাহলে কি বলছে? অ এর উচ্চারণ ও এর মতো হবে। এখন দেখো দ উচ্চারণ কি হয়েছে? দ ওকার হয়ে গেছে, তাহলে কি দক্ষ। অ ওকার হয়ে গেছে মানে কি? দক্ষ। জ ও আছে, তাহলে এই যুক্ত বর্ণ, তাহলে কি হয়ে গেছে? যোগ্য। তাহলে কি হয়ে গেছে? যোগ্য। তাহলে আমরা বলেছি কি, যদি আদ্য অ থাকে এরপর যুক্ত বর্ণ থাকে, তাহলে আমার কি হচ্ছে? অ এর উচ্চারণ ও এর মতো হয়ে যাচ্ছে। যেমন যোগ্য, জো জো ও এর মতো হয়ে গেছে। কেন যজ্ঞ বলতেছি না, আমরা কি বলছি? যোগ্য। তাহলে ও এর মতো হয়ে গেছে। দক্ষ ও এর মতো হয়ে গেছে। লক্ষণ, লক্ষণ এখানে কি? লো লো লোক, লক্ষণ বলতেছে না, ও এর মতো হয়ে গেছে। তাহলে আমরা আবার মনে রাখবো, আদ্য অ এর পর ক্ষমধ্বনি সহ এই যুক্ত বর্ণ, এই দুইটা যে কোনো একটা যুক্ত বর্ণ যদি থাকে, আমার অ এর উচ্চারণ ও এর মতো হবে। অ এর উচ্চারণ ও এর মতো হবে, এর মানে অ এর সংবৃত উচ্চারণ হবে। তাহলে অ এর সংবৃত উচ্চারণ আমরা আরেকটা নিয়ম দেখি। শব্দের আদ্য অ এর পরে, তাহলে প্রথমে বলছে আদ্য অ, এখনো বলছে আদ্য হ, তাহলে আদ্য এর পরে আরো নিয়ম আছে। কি দেখি? রস্য ই, দীর্ঘ ই, রস্য উ, দীর্ঘ উ, কার থাকলে, তাহলে বর্ণ থাকলে হবে না, স্বরবর্ণ থাকলে এগুলো কি থাকতে হবে? কার। তাহলে কারগুলো কি? রস্য ই, দীর্ঘ ই, রস্য উ, দীর্ঘ উ। কার থাকলে অ এর উচ্চারণ ও এর মতো হবে। যেমন আমি একটু আগে এই উদাহরণ দেখিয়েছি। এখানে কি আছে? প্রথমে আদ্য অ আছে, এরপর রস্যইকার আছে। আদ্য অ, তারপর এখানে এই যে রস্যইকার, তাহলে কি হয়ে গেছে? অ এর উচ্চারণ ও এর মতো। যেমন অভিধান, এরপর কি আছে? আদ্য এর পরে দীর্ঘইকার আছে, তাহলে কার আছে? কি হয়ে গেছে? অতীত ও এর মতো হয়ে গেছে। কাম অভিমান, অভিধান, অভিমান, সব কি ও এর মতো। আমরা কি বলি? আমি তোমার উপর অভিমান করেছি, কখনো বলি না। আমরা কি বলি? আমি তোমার উপর অভিমান করেছি, তোমার উপর আমার অভিমান হয়েছে, এই ধরনের কথা। তারপর কি বলছে? শব্দের আদ্য, তাহলে আদ্য এর উপর আরো একটা আমাদের নিয়ম আছে। শব্দের আদ্য অ এর পরে জ ফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে, কি বলছে? জ ফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ থাকবে, কিন্তু ব্যঞ্জন বর্ণটা কেমন হবে? জ ফলাযুক্ত। অ এর উচ্চারণ ও এর মতো হয়। অ এর উচ্চারণ কেমন হয়? ও এর মতো। যেমন আদ্যম, উদ্য, উদ্য, তাহলে কি হচ্ছে? অ এর উচ্চারণ ও এর মতো হয়ে গেছে। এবং এখানে ব্যঞ্জন বর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ কি আছে? দ আছে। ব্যঞ্জন বর্ণ কিসের সাথে যুক্ত আছে? জফলার সাথে যুক্ত আছে, তাহলে উদ্য। অ এর উচ্চারণ ও এর মতো হয়ে গেছে, উদ্য। অন্য, অন্য হয়ে গেছে গদ্য, তাহলে অ এর উচ্চারণ ও এর মতো হয়ে গেছে। এবং এখানে কি? আদ্য অ আছে, পরবর্তীতে ব্যঞ্জন বর্ণ আছে, যে ব্যঞ্জন বর্ণ জফলা দিয়ে যুক্ত। তাহলে আমরা মনে রাখবো, আদ্য অ এর পরে ব্যঞ্জন বর্ণ থাকলে এবং ব্যঞ্জন বর্ণ যদি জফলা দিয়ে যুক্ত থাকে, সেক্ষেত্রে অ এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন গদ্য, অন্য, অন্য, তারপর এখানে কি আছে? অদ্য দেওয়া আছে। এরপর 4 নাম্বার, শব্দের প্রথমে রফলা থাকলে অ এর উচ্চারণ ও এর মতো। তাহলে শব্দের প্রথমে রফলা থাকতে হবে। যেমন কি দেওয়া আছে? প্র, আমরা কি প্র বলি? প্রভাত বলি? কখনো না। আমরা কি বলি? প্রভাত, প্রভাত পাখির গান। তারপর প্রথম, আমরা কি বলি? তোমাকে প্রথম হতে হবে। আমরা কিন্তু তোমাকে প্রথম হতে হবে বলি না, আমরা কি বলি? তোমাকে প্রথম হতে হবে। একটা কবিতা আছে, টিউটোরিয়াল কবিতা, জয় গোস্বামীর একটা কবিতা, লাইন হচ্ছে না, তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি, তোমাকে হতেই হবে একদম প্রথম প্রথম প্রথম, তার বদলে মাত্র 85, 5টা নাম্বার কেন কম? কেন কম? এখানে যে প্রথম বলেছি, এখানে উচ্চারণের ক্ষেত্রে আমাদের কবিতা আবৃত্তিক বলি বা সব কিছুর ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। যেমন আবৃত্তি যেটা বলে, সেটার উচ্চারণ বেশিরভাগ শব্দ বা বেশিরভাগ যে শব্দ আমরা যেরকম ভুল করি, আবৃত্তির মধ্যে ওই একই ভুলটা হয়ে যায়। আমরা বেশিরভাগগুলো আবৃত্তি, এটা হচ্ছে আবৃত্তি, আবৃত্তি। আমি যদি একটু লিখি, আবৃত্তি, এটা হচ্ছে আবৃত্তি শুদ্ধ উচ্চারণ। অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে, খুব সুন্দরভাবে জেনে রাখবা, এটা হয়তো আমরা সামনে পড়তে পাবো। তাহলে শব্দের প্রথমে রফলা থাকলে অ এর উচ্চারণ কিসের মতো হবে? ও এর মতো হবে। প্রথম প্রভাত, প্রথম, তারপর হচ্ছে গ্রন্থ। এরপর কি বলছে? শব্দের শেষে, এখন আসছে শব্দের শেষে, তাহলে আরেকটা নিয়ম আসে, শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন থাকলে শব্দের অ এর উচ্চারণ ও এর মতো হয়। তাহলে শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন থাকতে হবে। যুক্ত ব্যঞ্জন আছে, যুক্ত ব্যঞ্জন আছে, যুক্ত ব্যঞ্জন আছে, তাহলে কি হয়ে যাচ্ছে? গাম দেখো, অ এর হচ্ছে ও এর মতো। যেমন এই জায়গায় পক্ষ, তাহলে ও হয়ে গেছে বক্ষ, ও হয়ে গেছে শক্ত,
শক্ত, দেখো শক্ত, ওকার ওকার আছে মানে কি এখানে ও এর মতো হয়ে গেছে, তাহলে শক্ত ও হয়ে গেছে। আশা করি অধ্বনির যে 5টি নিয়ম বা অধ্বনির সংবৃত উচ্চারণের 5টি নিয়ম যদি বলি তোমরা সব কিছু বুঝছো খুব ভালোভাবে। আমি যত চেষ্টা করেছি নিজের সব সুন্দরভাবে বোঝানোর জন্য। পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। এখন বলছি কি অধ্বনির বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ। অধ্বনির বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ বা অধ্বনির উচ্চারণের নিয়ম বললে তোমরা বিবৃত বা সংবৃত যে কোনো একটা নিয়ম লিখতে পারবা। অধ্বনির বিবৃত বা সংবৃত যদি বলে না দেওয়া থাকে, যদি শুধু বলে অধ্বনির উদাহরণের 5টি নিয়ম লিখো, সেক্ষেত্রে তুমি সংবৃত বা বিবৃত থেকে যে কোনো একটা লিখতে পারবা, অথবা সংবৃত থেকে 2টা, বিবৃত থেকে 3টা, এভাবে ভাগ করে লিখতে পারবা। অধ্বনির বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ অধ্বনির উচ্চারণ অয়ের মতো হয়, সেটা আমরা জানি, এতক্ষণে কথা বলে আসছি। আমরা নিয়মের মধ্যে চলে যাই। শব্দের দ্বিতীয় স্বর, শব্দের কত স্বর? দ্বিতীয় স্বর অ, আ, ও হলে অয়ের উচ্চারণ স্বাভাবিক হয়। যেমন অন্য, অন্য, অর্ধ, অক্ষর, কলম, অমল। এখন আমি দেখি দ্বিতীয় স্বর কি। আমার এখানে প্রথমটা কি? অ। অ একটা কি? স্বরবর্ণ। তাহলে একটা অ এর মধ্যে শুধু একটাই স্বর আছে, শুধু সে স্বরবর্ণ। দ্বিতীয় স্বর তাহলে এখানে কোনটা? দন্তন্য, প্রথম দন্তনতা। তাহলে দন্তন্য হচ্ছে দ্বিতীয় স্বর। তাহলে দ্বিতীয় স্বরে এত হলো, হ্যাঁ, দ্বিতীয় স্বর হচ্ছে কি? দন্তন্য। দ্বিতীয় স্বরের সাথে আমার কি বলছে? দ্বিতীয় স্বর অ, আ, ও হলে, তাহলে আমার এখানে দ্বিতীয় স্বর দন্তনের সাথে কি আছে? আমার অ আছে, আ আছে বা ও আছে। উচ্চারণ হলে তাহলে অ এর উচ্চারণ কেমন হবে? স্বাভাবিক হবে। তাহলে আমরা অন্য, অন্য বলতেছি। অর্ধ, দ্বিতীয় স্বরের সাথে অ আছে, তাহলে অর্ধ, অক্ষর, কলম, অমল, সবগুলো কি আছে? দ্বিতীয় স্বরে আমার কি আছে? অ আছে বা আ আছে বা ও, যে কোনো একটা যদি থাকে, কিন্তু এখানে সবগুলোতে কি আছে? আমরা অ দেখছি, সবগুলোতে অ আছে। তাহলে আমার কি হচ্ছে? অ এর উচ্চারণ স্বাভাবিক হচ্ছে। বলছে স বা সম উপসর্গযুক্ত আদি অ ধ্বনি স্বাভাবিক হয়। কি বলছে? স বা সম উপসর্গযুক্ত আদি অ ধ্বনি কেমন হয়? স্বাভাবিক হয়। উপসর্গ, উপসর্গ মানে আমার কোনো একটা নির্দিষ্ট শব্দের আগে বসে সেটা হচ্ছে আরেকটা অর্থপূর্ণ শব্দ তৈরি করছে। যেমন স্নেহ, সস্নেহ, হাস, সহাস, জীব, সজীব, বল, সবল, বিনয়, সবিনয়। অর্থাৎ এখানে প্রত্যেকটা শব্দের আগে স বা সম উপসর্গযুক্ত করে আরেকটা নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি করছে, এবং ওই শব্দটা কি বলছে? ওই উপসর্গযুক্ত যে আদি অধ্বনি স্বাভাবিক হয়। এখানে প্রথমে যে অধ্বনি আছে, উপসর্গযুক্ত প্রথমে যে অধ্বনি আছে সেটা কেমন হবে? স্বাভাবিক হবে। যেমন সস্নেহ, আমি সস্নেহ বলছি, আমরা ওকার কিন্তু এখানে বলছি না। সহাস, সহস বলছি, সহস বলছি। সহাস, সজীব, সবল, সবগুলো কি আমার অয়ের উচ্চারণ স্বাভাবিক হচ্ছে। না অর্থে, কেমন অর্থে? না অর্থে অ বা অন থাকলে অধ্বনি স্বাভাবিক বা বিবৃত হয়। না অর্থে, যেমন মূল্য, তাহলে কি? অমূল্য। অমূল্য এখানে না বলতে মানে অমূল্য বলতে আমরা অনেক সময় কি মানে যে তার অনেক বেশি মূল্য সেটা কিন্তু বুঝায়, কিন্তু এখানে অমূল্য বলতে যার কোনো মূল্য নাই বোঝাচ্ছে। মৃত, অমৃত, স্থির, অস্থির, এখানে সবগুলো কিন্তু না মানে বিপরীত অর্থ বোঝাচ্ছে। স্থির, অস্থির, অস্থির মানে সে কি? স্থির না। মৃত, অমৃত মানে সে হচ্ছে মৃত না। নিয়ম থেকে অনিয়ম হয়েছে, এর মানে কি? নিয়ম না। অনাগত, এর মানে কি? আগত না। এর মানে এখানে প্রত্যেকটাই কি? না অর্থে বুঝাচ্ছে। প্রত্যেকটা কি বুঝাচ্ছে? অধ্বনিটা অ বা অন হচ্ছে কি আমাকে এখানে না অর্থে বুঝাচ্ছে। সেক্ষেত্রে আমার অ এর উচ্চারণ স্বাভাবিক বা বিবৃত হবে। অ এর নিজস্ব উচ্চারণ স্বাভাবিক বা বিবৃত হয়। অর্থাৎ অ এর নিজস্ব মানে অ দিয়ে যেগুলো আছে, যেমন জল, সরল, এখানে যদি আমরা এমনি কথা বলি এ ধরনের প্রচুর উদাহরণ আছে যেগুলো অ এর উচ্চারণ অ এর মতো হচ্ছে। এখানে অনেকগুলো উদাহরণ থাকবে। অ স্বরধ্বনিযুক্ত একাক্ষর, একাক্ষর মানে ওয়ান সিলেবাল, একাক্ষর শব্দের অ এর উচ্চারণ স্বাভাবিক। যেমন এখানে একাক্ষর বলতে মানে ওয়ান সিলেবাল, কোনো 2 সিলেবাল হতে পারে না। যেমন আমরা যদি কিছু শব্দ দেখি, সবিনয়, সবিনয়কে সবিনয় আমরা আলাদা করতে পারছি, এ ধরনের হবে না। নদ, টব, সব, দম, রব, সবগুলোকে এক সিলেবাল, এগুলো কোনোভাবে ভাগ করা যাবে না। উচ্চারণের ক্ষেত্রে আমি কোনোভাবে ভাগ করতে পারবো না। এই জন্য সবগুলো কি বলছে? সিলেবাল শব্দের অ এর উচ্চারণ হচ্ছে স্বাভাবিক হবে। অ এর উচ্চারণ কেমন হবে? স্বাভাবিক হবে। অ এর উচ্চারণ নর্মাল হবে। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। এখন হচ্ছে আমরা এ এর আসছি, এ এর উচ্চারণে আসছি। এর উচ্চারণ আমরা এর উচ্চারণ তারা পড়া শুরু করি। এর উচ্চারণের ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকা লাগবে। আমাদের এই উচ্চারণে অনেক সময় কি হয়? আমাদের উদাহরণ দেখানোর ক্ষেত্রে আমাদের ভুল হয়ে যায়, লেখার ক্ষেত্রে ভুল হয়ে যায়। আমরা এখন পড়া শুরু করি। আদ্য এর পরে অ বা আ থাকলে এর উচ্চারণ এর মতো হয়। আচ্ছা, এই জফলা আকার।
এর উচ্চারণ কয় প্রকার? দুই প্রকার। এর উচ্চারণ কয় প্রকার? দুই প্রকার। একটা এর উচ্চারণ হচ্ছে এর মতো স্বাভাবিক, আরেকটা হচ্ছে জফলা আকার, এভাবে এভাবে যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। এর উচ্চারণ কি বলছে? এর মতো হয়ে যাবে কখন? যখন আদ্য এর পরে অ বা আ থাকে, আদ্য যেমন প্রথমে হচ্ছে একটা আছে, এরপরে কি বলছে আমার অ বা আ থাকলে, যেমন কতে কি আছে আমার অ আছে, অ আছে, তাহলে কি হচ্ছে এক জফল, জফল আকার ক, এখন জফলা আকার খ দন্ত নম, একাডেমি, জফলা আকার ক আকার একাডেমি। এরপর কি বলছে? একাক্ষর সর্বনাম পদের এর উচ্চারণ অবিকৃত এর মতো হয়। একাক্ষর সর্বনাম পদের এর উচ্চারণ কি বলছে? অবিকৃত এর মতো। এর মানে একাক্ষর সর্বনাম পদের এর উচ্চারণ এর মতো থেকে যায়। যেমন সে, কে, যে, এগুলো সবগুলো কি সর্বনাম, এবং এখানে এক পদের একাক্ষর বলছে, একাক্ষর মানে ওয়ান সিলেবাল। আনো প্রত্যয়যুক্ত, আনো প্রত্যয়যুক্ত আদ্য এর উচ্চারণ এর মতো হয়, অর্থাৎ এর উচ্চারণ এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে গা। খেলানো, আমরা কি খেলানো বলি? না, খেলানো, খ জফল আকার খেলানো। দেখানো, আমি কি দেখানো বলি? না, দেখানো। বেড়ানো, সবগুলো তাহলে কি হচ্ছে আমার এর উচ্চারণ এর মতো, অর্থাৎ আমার এর উচ্চারণ পরিবর্তন হচ্ছে। তার কি বলছে? অন্ত, অন্ত, অন্ত মানে হচ্ছে শেষ, অন্ত মানে কি শেষ, অন্ত এর উচ্চারণ স্বাভাবিক অবিকৃত থাকে। আর অন্ত এর উচ্চারণ কেমন? সাধারণত অবিকৃত থাকে। যেমন পথে এর উচ্চারণ এর মতো আসে, ঘাটে, গুণে এর উচ্চারণ কেমন হচ্ছে? আমার এর মতো আছে। তৎসম শব্দের আদ্য এর উচ্চারণ অবিকৃত থাকে। তৎসম শব্দ কোনগুলো? আমরা যদি সংস্কৃত শব্দগুলোকে তৎসম শব্দ বলি, সেগুলো আদ্য এ, অর্থাৎ প্রথমে যে এগুলো থাকে সে এর উচ্চারণ কেমন থাকে? অবিকৃত থাকে। যেমন বেদ, দেশ, বেত্র, প্রেম, সবগুলো এর উচ্চারণ কেমন আছে? আমার স্বাভাবিক রয়ে গেছে। আমাদের আজকের ক্লাস এতটুকুই। আমাদের উচ্চারণ আজকে দ্বিতীয় পার্টে আমরা উচ্চারণ সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটা প্রশ্ন নিয়ে কথা বলেছি। এই তিনটা প্রশ্নের সাথে সাথে আমরা আরও তিনটা প্রশ্ন নিয়ে যদিও পড়বো, এই তিনটা প্রশ্ন নিয়ে আমরা নেক্সট ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।